ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। শ্রমিকদা, ভোটের পরে কিন্তু অনেকেই দল ছাড়ছেন এবং বিভিন্ন কারণে ছাড়ছেন, সেই বিষয়ে যাব না। শ্রাবন্তী কিন্তু ইতিমধ্যে একটা টুইট করেছেন এবং টুইট করে উনি দল ত্যাগ করেছেন, বিজেপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন এবং উনি বলেছেন যে বিজেপির পশ্চিমবাংলায় উন্নয়ন করার কোনো পরিস্থিতি বা তাদের কোনো চিন্তা ভাবনাই নেই যে কিভাবে বাংলায় উন্নয়ন করা যায়, তাই আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। কি বলবেন? নির্বাচনের আগে বিজেপি চেয়েছিল পার্টি সর্বত্রগামী হোক, সর্বব্যাপী হোক। সেজন্য বিভিন্ন পেশার মানুষজনকে, বিভিন্ন পরিধির মানুষজনকে দলের মধ্যে নেওয়া হয়। ওনাকেও নেওয়া হয়েছে। নির্বাচন ঘোষণা হয়ে যাবার পর উনি দলে এসেছিলেন। পার্টি একটি গুরুত্বপূর্ণ আসন থেকে তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছে, গুরুত্বপূর্ণ মন্ত্রীর বিরুদ্ধে। পার্টি সর্বত তার সঙ্গে সহযোগিতা করেছে, নির্বাচনের পরেও সহযোগিতা করতে চেয়েছে। নির্বাচনের পরে তাকে কোনো দেখিনি। দল থেকে কেউ একজন চলে যাওয়াটাই দলের পরে, কেউ চায় না দল থেকে একজন চলে। কিন্তু এটাও যেমন ঠিক, এটাও ঠিক যে পার্টির পক্ষে কেউ অপরিহার্য। কেউ যদি মনে করে থাকেন পার্টির পক্ষে অপরিহার্য আর বিজেপির মতো একটা দলে থাকবো, আমার লক্ষ্য পূরণ না হলেই দল থেকে বেরিয়ে গিয়ে দলের বিরুদ্ধে বিবৃতি দেব, সেটা মনে হয় মানুষ গ্রহণ করবে। যা কিছু আছে মানুষের সামনে আছে। কেন এসেছিলেন, কিভাবে এসেছিলেন, কখন এসেছিলেন এবং কিভাবে চলে গেলেন, সবটাই পাবলিক ডোমেইন, মানুষই বিচার করবে। শ্রমিকদা, তথাগতবাবু কিন্তু লাগাতার এই ভোটের পরে যে রেজাল্ট এসছে তারপরে কিন্তু বিভিন্নভাবে দলের বিরুদ্ধে কথা বলেছেন, মুখ খুলেছেন। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন রকমের টুইট। শ্রাবন্তীকে নিয়ে উনি একটি টুইট করেছেন এবং যেখানে সরাসরি কৈলাস বিজয়বর্গীর দিকে আঙুল উঠছে এবং উনি যে ভাষায় বলেছেন, কি বলবেন এই বিষয়গুলো নিয়ে, এই টুইটের বদলা টুইট? এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার কাছে তথাগত রায়ও একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, একই সঙ্গে কৈলাস বিজয়বর্গীয় একজন সর্বভারতীয় নেতা। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, একজন খুব প্রতিকূল অবস্থা থেকে কর্পোরেশনের নির্বাচন জয়ী হয়ে থেকে তিনি আজকে একটা রাজনৈতিক স্তরে পৌঁছেছেন, বহু দায়িত্ব। কোনো জায়গায় ব্যর্থতা কোনো একার ব্যক্তির হতে পারে। আমি আবার বলছি, এটা তথাগত রায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি বলছি। সমস্ত আক্রমণের তীর বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় কৈলাস বিজয়বর্গীর দিকে ঘুরিয়ে দিচ্ছে, এটা ঠিক না। সিদ্ধান্ত যখন নিয়েছিল তখন তার মধ্যে অনেকে ছিলেন, তাহলে তাকে আক্রমণ করা কি? তিনি তো পশ্চিমবঙ্গের মানুষ ছিলেন, তিনি অবজারভার হিসেবে এসেছিলেন। তাকে বিভিন্ন সময় আক্রমণ করা হবে শুধু তাকে, আমার মনে হয় এটা কাম্য নয়। এই ব্যাপারে যা বলার কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু যে অভিযোগগুলো বারবার তুলছে দলের বিরুদ্ধে, সেখানে তো দলের ভাবমূর্তিও নষ্ট হবে। কারণ তথাগতদা আর একটা অভিযোগ করেছে যেটা খুব মারাত্মক, যে নারী এবং টাকা, অর্থের মধ্যে জড়িয়ে গেছে বিজেপি। এটা একটা মারাত্মক অভিযোগ, কি বল? বিধানসভা এবং লোকসভার প্রার্থী চয়ন করে আমাদের সংসদীয় বোর্ড, দিল্লি থেকে নির্ধারিত। তারা যখন প্রার্থী চয়ন করেছেন, যে প্রার্থী চয়ন নিয়ে এত বিতর্ক হচ্ছে, উত্তর তারাই দেবে। আমি এই উত্তর দিতে অপারগ। শ্রমিকদা, পেট্রোল পণ্যের দাম যেভাবে বেড়েছিল তারপর কিন্তু কেন্দ্রীয় সরকার কিছুটা হলেও তারা দাম কমিয়েছে, কিন্তু রাজ্যগুলোর যেগুলো বিজেপি শাসিত রাজ্য, তারা অনেকেই ইতিমধ্যে বলেছেন যে তারা তাদের যে শুল্ক, যে ভ্যাট, সেটা কমাচ্ছে। কিন্তু পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তিনি ভ্যাট কমাতে পারবেন না, শুল্ক কমাবেন না, তার পক্ষে সম্ভব নয়। কি বলবেন তাহলে এই বিষয়ে? অদৃশ্য অর্থমন্ত্রীকে নিয়ে একটা রাজ্য সরকার চলছে, 5 লক্ষ কোটি টাকার দেনায় জর্জরিত, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট নেই, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি নেই, রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই। এ রাজ্যে থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল চলেছে। এ রাজ্যে সরকারি শূন্য পদ 5 লক্ষ ধ্বংস করে দেওয়া হয়েছে। যা আছে সেটা প্লেইং টু দ্য ক্যান, যা আছে সেটা রাজনৈতিক বিবৃতি, যা আছে সেটা হলো কদর্য ভাষায় অপশব্দ প্রয়োগ করে প্রধানমন্ত্রীকে আক্রমণ। তো এই যে রাস্তায় নেমে যারা খেলা হবে বলে ফুটবল নিয়ে পেট্রোল ডিজেল নিয়ে আন্দোলন করলেন,
তাদের এই আন্দোলনটার মধ্যে কোনো আন্তরিকতা ছিল। কোভিড বিধি মানলেন না, সামাজিক দূরত্ব বজায় রাখলেন না, আন্দোলন করলেন। এবার যখন কেন্দ্র সরকার পদক্ষেপ নিয়েছে, একবারও এই পদক্ষেপ নিয়ে দাবি করেনি যে 5 টাকা 10 টাকা কমিয়ে দিলেই সার্বিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে। সম্ভব নয় হওয়া। কেন্দ্র সরকার চেয়েছিল যে একটা রেসিপ্রোকেশন, রাজ্য সরকারও এগিয়ে আসে, কারণ প্রত্যেকেরই কোষাগারে টান পড়েছে, কেন্দ্র কিংবা রাজ্য। তো সেই জন্য বিজেপি শাসিত রাজ্যগুলো পদক্ষেপ নিয়েছে, এই সরকার নেয়নি। 2017 সালে অরুণ জেটলি বলেছিলেন পেট্রোলিয়াম পণ্যকে জিএসটির আওতায় নিয়ে আসতে, রাজ্য সরকার বিরোধিতা করেছেন। এম্পাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর অমিত মিত্র। তিনি একসময় 61টা প্রস্তাব দিয়েছিলেন, যার মধ্যে 59টি প্রস্তাব গৃহীত হয়ে যায় জিএসটিতে। এক্ষেত্রে তার তো এগিয়ে আসা উচিত ছিল, একটা ভূমিকা ছিল, পদক্ষেপ নেওয়ার ব্যাপার ছিল। যখন আবার কেন্দ্রীয় সরকার চাইছে যে তারা চায় পেট্রোলিয়াম পণ্য এটাকে জিএসটির মধ্যে, এলে হয়তো আদতে রাজ্য উপকৃত হতো, কিন্তু রাজ্য তাতে রাজি নেই। রাজ্য সামান্যতম কিছু ছাড়বে না, অথচ রাস্তায় নেমে আন্দোলন করবে। এই তো চলতে পারে না। এটা দান খয়রাতির সরকার। আপনি ক্লাবকে টাকা দিচ্ছেন, দুর্গাপুজো কমিটিকে টাকা দেওয়া হচ্ছে, বিভিন্ন সময় মেলা খেলায় সরকারের খরচ হয়ে যাচ্ছে, কিন্তু সরকার উন্নয়নমূলক কাজে বিভিন্ন ফান্ড কাটল করছে। বহু জায়গায় মানে যারা ঠিকাদাররা ছিলেন তারা পুরো টাকা পাননি। সরকারের এক্সচেকারের কারণে নিজেই বলেছেন মুখ্যমন্ত্রী, বহু পরিকল্পনাকে বাস্তবায়িত করা যাচ্ছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে এই বিপরীত অর্থনৈতিক পরিস্থিতি, যখন একটা ন্যাশনাল ক্রাইসিস, সারা পৃথিবী যখন একটা গোটা মানব সভ্যতা যখন একটা চ্যালেঞ্জের সম্মুখীন, এবং স্বাভাবিকভাবেই তার প্রভাব অর্থনীতিতে পড়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র রাজ্য সংঘাত নয়, মানুষের স্বার্থে কেন্দ্র রাজ্য সমন্বয়ের প্রয়োজন ছিল, যেটা শ্রমিকদা, আপনি বললেন অর্থমন্ত্রী অদৃশ্য। ফিনান্স মিনিস্টার, ইনভিজিবল ফিনান্স মিনিস্টার। এখন তিনি এখন যতদিন অর্থমন্ত্রী ছিলেন তিনি অদৃশ্য ছিলেন। এখন হয়তো তিনি ওই মেঘনাথ হবেন, মেঘের আড়াল থেকে বাজ ছুড়বেন। এরকম ইন্দ্রজিৎরা বিভিন্ন জায়গায় আছেন, তারাই পরিচালনা করছে এই সরকার। অর্থমন্ত্রী ইনভিজিবল ঠিক কথাই, কিন্তু মুখ্যমন্ত্রী এখন অর্থ দপ্তরেরও দায়িত্ব নিয়েছেন। উনি প্রায় 8টা দপ্তরের দায়িত্ব নিয়েছেন এবং উনি পুরোটাই সামলাবেন। কি বলবেন এই বিষয়ে? আমরা মুখ্যমন্ত্রীর উপর থেকে চাপ কমাতে চাই। মুখ্যমন্ত্রী চাপমুক্ত থাকুন, আরও বেশি চিন্তাভাবনা করুন রাজ্যের জন্য, ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন, আমরা এটাই চাই। উনি আনন্দে থাকুন, আমাদেরও আনন্দে রাখুন, এটাই তো রাজ্যবাসী হিসেবে বিরোধী দল হিসেবে কাম্য। শ্রমিকদা, সামনেই কিন্তু পুরো ভোট এবং বিজেপি দাবি করছে যে পুরো ভোটটা যাতে একসাথে হয়, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এবং এই যে হাওড়া এবং কলকাতায় পুরো ভোট হবে, হাওড়ায় কিন্তু এই যে সুরজিৎ সাহাকে বহিষ্কৃত করালো, উনি একটা বড় দায়িত্বে ছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই পুরো ভোটের সময় দলের পরিস্থিতি কি হবে? বিজেপি ব্যক্তি নির্ভর দল নয়, দল দলের মতো নির্বাচন। আমরা বলেছি সমস্ত নির্বাচন একসঙ্গে করা, কারণ হাওড়া কর্পোরেশন 3 বছর ইলেকশন ডিউ, কলকাতা কর্পোরেশন প্রায় 2 বছর, শিলিগুড়ি কর্পোরেশন বাকি, বিধাননগর কর্পোরেশন বাকি, রাজ্যের 120টার বেশি মিউনিসিপ্যালিটির নির্বাচন বাকি। মানুষকে তার জনপ্রতিনিধি নির্বাচিত করবার অধিকারটা কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। তো এই কোভিড পরিস্থিতিতে যখন এই লোকাল বডিজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তখন সেখানে নির্বাচিত তারা করতে দেয়। এবং তৃণমূল যে পদ্ধতিতে ভোট করায়, তৃণমূলের যে দখলদারির ভোট প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় মনে হচ্ছে হাওড়া কলকাতাটা একতরফা করে নিতে পারবো, তারপর এটাকে সামনে রেখে অন্য এক জায়গায় নির্বাচন করব। এটা তো একটা দুগ্ধপোষ্য শিশুও বুঝতে পারছে পরিস্থিতি কী। সেই জন্য আমরা বলেছি সমস্ত নির্বাচন একসঙ্গে চাই। শ্রমিকদা, বিধাননগরের নির্বাচন নয় কেন? বিধাননগরের নির্বাচন নয় কেন? শিলিগুড়ির নির্বাচন নয়? উত্তরবঙ্গের শিলিগুড়ি কর্পোরেশন একটা নর্থ ইস্ট ইন্ডিয়ার একটা গেটওয়ে, তার একটা অত্যন্ত আন্তর্জাতিক গুরুত্ব পর্যন্ত আছে, সেখানে বহু ধরনের সমস্যা আছে। তো সেখানে কেন নির্বাচন নয়? কেন আগে হাওড়া কলকাতা নির্বাচন হয়ে যাচ্ছে? এর কারণ যখন যেরকম খুশি আমি মানুষের গণতান্ত্রিক অধিকারকে সেভাবে ব্যবহার করব, যখন যেরকম প্রয়োজন আমি কিছু সেন্সার করব, আমার ইচ্ছা মতো মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া বা এই গণতন্ত্রের বিকেন্দ্রীকরণের যে দর্শন, সেটাকে আমি নিয়ন্ত্রিত করবো, এটা তো হতে পারে না।
সমিতা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেভাবে কুণাল ঘোষ মন্তব্য করেছেন নন্দীগ্রাম দিবসের দিনকে, দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে কুণাল ঘোষের বিরুদ্ধে একটা মামলাও করা হয়েছে। কি বলবেন, রাজনীতির চিত্রটা ঠিক কোন জায়গায় দাঁড়ায়? এটা অত্যন্ত কুরুচিকর বিষয় একটা, যেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি আক্রমণ চলে আসছে, অপশব্দের ব্যবহার চলে আসছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আর আমি মনে হয় কুণাল ঘোষ প্রতিদিন বিভিন্ন ধরনের ভাষা আক্রমণ করে যাচ্ছে, কিন্তু কুণাল ঘোষের এই বক্তব্যের গ্রহণযোগ্যতা মানুষের মনের মধ্যে আছে বলে আমার মনে হয় না। কারণ কুণাল ঘোষকেও মানুষ অসহায় অবস্থায় দেখেছে। এই সরকারের সঙ্গে কুণাল ঘোষের কি সম্পর্ক ছিল সেটা মানুষ দেখেছে। কিভাবে কুণাল ঘোষের কণ্ঠস্বর বাজেয়াপ্ত হয়েছিল সেটা সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত, তাকে দেখেছে। আবার তিনি পুরোপুরি ঘুরে গিয়ে তিনি আজকে যে ধরনের বিবৃতি দিচ্ছেন, আরও বেশি আগ্রাসী বিবৃতি দিচ্ছেন, আমার মনে হয় মানুষ এটাকে নিচ্ছে। তৃণমূলের কর্মীরাই এটাকে গ্রহণ করতে পারছে। সমিতা, শেষ একটা প্রশ্ন, এই যে সামনে পুরো ভোট, আপনাদের কিন্তু 77 থেকে সেটা কিন্তু কমতে কমতে 70 এসছে। বিষয়টা হচ্ছে যে এই যে যেভাবে দল ভাঙছে বা ধরুন কর্মীদের মধ্যে বিক্ষোভ, আমরা এর আগেও দেখেছি যে একটা নব্য বিজেপি, মানে যারা তৃণমূল থেকে সদ্য এসছে এবং যারা পুরনো বিজেপি অনেক দিন ধরে কর্মী যারা বিজেপি করছে, এদের মধ্যে অনেক দিন ধরেই একটা মতবিরোধ একটা চলছিল। এখন যেভাবে ভাঙন সৃষ্টি হয়েছে, সামনে পুরো ভোট, কিভাবে সামলাবে? প্রথম কথা হচ্ছে নব্য এবং আদি এ ধরনের কোনো বিতর্ক বিজেপির মধ্যে কোনোদিন ছিল না। কিছু মানুষ সংবাদ মাধ্যমে এটা তৈরি করেছে, কারণ যারা পুরনো আছেন তারা প্রত্যেকেই এটা বোঝেন যে নতুন মানুষ পার্টিতে না যোগ দিলে দলটা পারবে না। এখানে আমি একটা কথা বলি, আবার নতুনরাও এটা আশা করি বোঝেন যে ওই মানুষগুলো, ওই অতীতে 5-6টা মানুষ যদি রাজনীতিটা না করতো তাহলে এই বিজেপির এই রূপে বিজেপিকে তারা কোনোদিন দেখতে পেত। দুটোর সমন্বয়ের প্রয়োজন এবং এই নিয়ে কোথাও কোনো দ্বন্দ্ব নেই। এই দ্বন্দ্ব যা আছে সংবাদ মাধ্যমে, বিজেপির মধ্যে এটাও কোনো দ্বন্দ্ব নেই। দলে ভাঙন, এগুলো এই শব্দগুলো ব্যবহার হচ্ছে সংবাদ, কোথাও কোনো ভাঙন নেই। ভাঙন বলতে যা বোঝায় সেই ভাঙন বিজেপিতে নেই। বিজেপিতে যারা আসেন বিজেপিতে সম্পৃক্ত হয়ে যান। কিছু উচ্চাকাঙ্ক্ষী মানুষ আসেন, কিছু মানুষ ক্ষমতার অলিন্দে সম্পৃক্ত থাকতে ভালোবাসেন। তারা মনে করেছিলেন বিজেপি ক্ষমতায় আসবে, আবার আমাদের বাজার ঠিকই থাকবে। তো তারা এখন আশাহত হয়েছেন। রাজনৈতিক কর্মী তো একটা নির্বাচনে হারলে আশাহত হয়ে যায় না, সে আবার উদ্যমে যেভাবে কাজ করার প্রতিদিন করেন। কিন্তু যারা এই মনোভাব নিয়ে আসেন তারা তো আশাহত হবেন, তাদের অনেক কিছু হারিয়ে যাবে। এই না পাওয়ার ভয় আছে তাদের, একটা হারিয়ে যাওয়ার দুঃস্বপ্ন তারা সবসময় আত্মসাৎ করছে এরকম তারা মনে করে। তো এই তাড়না থেকে তারা এদিক ওদিক চলে যান, আর যারা চলে যান তারা যাওয়ার সময় একটা দুটো অনুরাগের ছোঁয়া নিজের দলকে দিয়ে চলে যান। এটা তো চলবে প্রক্রিয়া, যা কিছু আছে মানুষ দেখবে। আপনি বলছেন এই দ্বন্দ্ব কখনো ছিল না, তাহলে সুরজিৎ সাহা কিন্তু অনেক পুরনো কর্মী, তিনি কিন্তু নিজে কালকে বারবার বলছেন যে সদ্য বিজেপিতে আসা 6 মাস আসা একজন। সুরজিৎ সাহা পুরনো কর্মী, এটা কেউ অস্বীকার করেনি। সুরজিৎ সাহার সঙ্গে তাহলে নব্য এবং পুরনো। সাহার সঙ্গে আমার সম্পর্ক 25 বছরের বেশি সময় ধরে। তা সুরজিৎ শাহ কে, সুরজিৎ শাহ কি, সুরজিৎ শাহ কীভাবে এসছে, এটা নিয়ে কেউ অস্বীকার করছে না। কিন্তু এত পুরনো কর্মীর সেও জানে যে পার্টির শৃঙ্খলা কি, পার্টি কিভাবে চলে, কতদূর যেতে হয়, কতদূর যেতে হয় না, কোথায় কি বলা উচিত, এটা ও জানে। তো আমি এই দুঃখজনক, দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত ঘটনা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। পার্টি সিদ্ধান্ত নিয়েছে, ওর যদি এরপরে কিছু বলার তো বলবে, কিন্তু এই মুহূর্তে পার্টি ফোরামে তো বলার জায়গা নেই। পুরসভার যে ভোট, সেই ভোটের প্রস্তুতি কেমন? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করবার অবস্থা নেই, সেই সামাজিক অবস্থা এখানে নেই। রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা মানুষের সামনে আছে। সাংবাদিকরা আরও ভালো বোঝেন, কারণ পুরো ভোট কভার করতে গিয়ে অনেক সাংবাদিক বিভিন্ন হসপিটালে ভর্তি ছিলেন, আমরাও দেখতে গিয়েছিলাম, বিবৃতি দিয়েছিলাম সেক্ষেত্রে। কিন্তু তারপরেও বিজেপি নির্বাচন লড়বে, আমরা নির্বাচনে লড়বো, আমাদের পুরো প্রস্তুতি নেই। এই পরিস্থিতির মধ্যে ঘরছাড়া কর্মী আছেন, কিছু অনেক পাড়ায় অশান্তি আছে, বাড়িতে ঢুকতে পারছে না, এটার সঙ্গে নিয়েই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। কারণ সময় বদলে যাবে, দীর্ঘদিন এরকম অবস্থা থাকে না।
সময়টা বদলাবেই, সময় বদলাবে, রাজনীতিও বদলাবে। সারা পৃথিবীতে বদলেছে, পশ্চিমবঙ্গে বদলেছে, এখানেও বদলাবে। এই একতরফা একচেটিয়া একাধিপত্য যেটা প্রতিষ্ঠা হয়েছে সেটা দীর্ঘস্থায়ী হবে, এটা বাউন্স ব্যাক।